1961 সালের আগে, 1 বছর আগে সিন্ধু নদীর অববাহিকায় ভারত পাকিস্তান বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় একটা চুক্তি করতে সক্ষম হয়। অর্থাৎ সিন্ধু নদী যে আন্তর্জাতিক নদী সেটা ভারত স্বীকার করে, কিন্তু ভারতের প্রধান সমস্যা ছিল গঙ্গা নদীকে তারা আন্তর্জাতিক নদী হিসেবে স্বীকারই করতে চাচ্ছিলেন না। আজকে মৌলানা ভাসানীর সঙ্গে সঙ্গে আমি আরো দুজন মানুষকে স্মরণ করতে চাই। একজন হচ্ছেন যিনি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন ফারাক্কা সমস্যা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের অন্তর্ভুক্ত যে পশ্চিমবঙ্গ প্রদেশ তার জন্য বিপর্যয় ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরোধিতা করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার, প্রধান প্রকৌশলী, পানি বিশেষজ্ঞ, বলা যেতে পারে উপমহাদেশের প্রথম পানি বিশেষজ্ঞ কপিল ভট্টাচার্য। আজকে তার নাম আপনি গুগলে খুঁজে কষ্ট করে খুঁজে পেতে পারবেন না। কপিল ভট্টাচার্যের জন্ম 1904 সালে হুগলিতে, তিনি 1989 সালে মারা গিয়েছেন। 50 দশকে তিনি একটা বই বের করেছিলেন, এই বইয়ে পড়ার জন্য আমি সবাইকে অনুরোধ করি, বাংলাদেশের নদ নদী ও পরিকল্পনা। লক্ষ্য করবেন বইয়ের নাম 50 দশকের মাঝামাঝি 58 সালে বের হয়েছে, আমার জন্মের সময়। এই বইয়ের নাম বাংলাদেশের নদ নদী ও পরিকল্পনা। আরো বলে গেছেন, তিনি বলেছিলেন এই ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের বিপর্যয় আমাদের একটু সুযোগ দেন, পূর্ববঙ্গের সেটা অপরে অপরে এখন করেছে। এই পদ্ধতি আরেকটা সাইডে শুরু করব, বিএম আব্বাস, এটি বাংলাদেশের প্রধান পানি বিশেষজ্ঞ। তার নাম বেশি আমরা এখন নেই না। প্রোফাইল বলেছিলেন ভারত সরকার যে কথা বলছে যে কলকাতা বন্দরের নামকরণের জন্য কলকাতা শহরের শিল্প প্রকল্প এবং জনগণের পানি পাওয়ার সুবিধার জন্য ভাগীরথী দিয়ে পানি প্রবাহিত করতে হবে, এবং তার ইংরেজ বিশেষজ্ঞ এবং জার্মান বিশেষজ্ঞদের নাম ব্যবহার করেছিলেন। কপিল ভট্টাচার্যের মতোই যিনি পদত্যাগ করেছিলেন ভারতের সেই প্রধান পদ থেকে, চিফ ইঞ্জিনিয়ারের পদ থেকে, ভারত সরকার তাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। তো সেই সময় বাংলাদেশের পানি বিশেষজ্ঞ বিএম আব্বাসের যে বই বাজারে পাওয়া যায়, দ্য গ্যাঞ্জেস ওয়াটার ডিসপিউট নামক সেই বইতে তিনি বলেছেন ভারত সরকারের প্রধান উদ্দেশ্য পশ্চিমবঙ্গের কোনো স্বার্থ রক্ষা নয়, কলকাতা বন্দরের একটা ভাতা মাত্র। কলকাতা বন্দরের নামকতা রক্ষাটা ভারত সরকারের ঘোষিত নীতি হলেও তাদের প্রকৃত উদ্দেশ্য বিএম আব্বাস তিনি বলছেন বিহার এবং উত্তরপ্রদেশে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়া। সেই জন্য আমি বলবো আমাদের বিএম আব্বাস এটিকেও স্মরণ করা দরকার। আরেকজনের নাম বলেই আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবো। বাংলাদেশের বুদ্ধিজীবীদের, নাগরিকদের যে কর্তব্য পালন করা উচিত ছিল মৌলানা ভাসানীর প্রদর্শিত পথকে অবলম্বন করে সেটা আমরা পালন করিনি। দু একজন বলেছেন, ব্যক্তিগতদের মধ্যে একজন হচ্ছেন আমাদের বিখ্যাত বুদ্ধিজীবী প্রয়াত আহমদ শফাক। তিনি কমপক্ষে 10-20টা প্রবন্ধ লিখেছেন, সেগুলো এক জায়গায় সংগৃহীত না হলেও সেখানে বারবার বলেছেন কানসারে যেদিন মৌলানা ভাসানী সকালবেলা বক্তৃতা দেওয়া শুরু করলেন তখন বৃষ্টি হতে শুরু করলো। আহমদ শফাক কাব্যিক ভাষায় তখন আমার মনে হলো মৌলানা ভাসানী একজন জল দেবতা। তিনি যখন প্রার্থনা করেন আল্লাহ তুই আমাদের রক্ষা করো এই বিপর্যয় থেকে, তখন বৃষ্টি শুরু হয়েছিল যে প্রকৃতির কারণে। সেই জন্য বলছি মৌলানা ভাসানীর প্রদর্শিত পথ আমাদের রাজনীতিতে জাতীয় ঐক্যমত করে তোলার জন্য করা উচিত। আমরা যদি শুধু কাব্যিক ভাষায় বলি, যেমন প্রেসিডেন্ট এরশাদ বলেছিলেন যে আমাদের দেশ মরুভূমি হয়ে যেতে পারে, আরব দেশে মরুভূমি ছিল, সেখানে ইসলাম এসেছিল এবং ইসলাম ধ্বংসকারী মরুভূমি সত্যের বিপরীতে আমরা ধ্বংস হব না। সেই সমস্ত কথা না বলে যদি আমরা একটা প্রশ্নে মৌলানা ভাসানীর আদর্শ অনুসরণ করি, জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের মধ্যে শত মতভেদ থাকলেও জাতিকে রক্ষা করা এবং এটা সারা ভারতীয় উপমহাদেশের জনগণের স্বার্থে ভারতে যে আরো বড় বিপর্যয়ের ব্যবস্থা করছে। আমি এটা শেষ করি, 1996 পর্যন্ত আমরা যে চুক্তি করেছি সেই চুক্তির একটা মূল দুর্বলতার কথা বলে আমি এই পর্বটা শেষ করি। দুর্বলতা ছিল এই যে বলা হচ্ছে এই যে ভারত শেষ পর্যন্ত 1977 সালে মোরারজী সরকার সময় স্বীকার করে বাংলাদেশের চুক্তির মাধ্যমে আসলে গঙ্গা একটি আন্তর্জাতিক নদী, শুধু ভারতের নয়। তখন আন্তর্জাতিক আইনে বেকসমান ছিল। আর 1976 সালের ডিসেম্বরে যে চুক্তি সেটাও স্বীকার করে যে এটাও আন্তর্জাতিক চুক্তি। কিন্তু 1976 সালের 12 ডিসেম্বর যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, যেটা মেয়াদ মাত্র 2 বছর, সেখানে প্রিয়াম্বল বা প্রস্তাবনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ত্রুটি আছে। বলা হচ্ছে এটা ভবিষ্যতে অন্যান্য নদী বিষয়ে চুক্তির ক্ষেত্রে কোনো নজির হিসেবে ব্যবহৃত হবে না।
কিন্তু অত্যাচার নজির ব্যবহৃত হওয়া এটাই পথপ্রদর্শক। আমরা মনে করি তিস্তা এবং অন্যান্য নদী যেগুলি ভারতের বিরুদ্ধে এসে বাংলাদেশে করতে সকলের ক্ষেত্রে আমাদের এইটাই পদক্ষেপ হবে। যদিও এই চুক্তির মধ্যে বাংলাদেশের সমস্ত স্বার্থ রক্ষিত হয়নি এবং তাকে যারা সমর্থন করেন, এখানে লক্ষ্য করতে হবে তাকে যারা সংগঠিত করেন, তাকে যারা নিয়ে আসেন নিজে হাসপাতাল থেকে তিনি এটা গুরুত্ব উপলব্ধি করেছিলেন, সেই সূত্রে সঙ্গে হবে। তো সেই কিছুটা আলোচনা হবে তখন কলকাতার আনন্দবাজার পত্রিকা এবং বাংলাদেশের ইত্তেফাক সমালোচনা মুখর হয়ে ওঠে। এটা হচ্ছে আমাদের জানার কথা। কিন্তু পরিপ্রেক্ষিতে কি বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, যে সরকার ক্ষমতা আছে সেটা ভারতের তৎকালীন সরকার সেই সরকারকে পছন্দ করে না এবং তারা একটা খবর পানি প্রত্যাহার করে, যেটা হচ্ছে প্রথম ঘটনা। এটা সত্য কিনা? ১ জানুয়ারি থেকে ভারত সরকার একটা বলবে সরকার পানি প্রত্যাহার করার জন্য ৪০,০০০ কিউসেক টাকা যেটা চাইতো তার চেয়ে বেশি তারা নেওয়া শুরু করেছে। কোনো চুক্তি ছিল না। তারা বলেছিল বাংলাদেশের সাথে আলোচনা না করে তারা এই ব্যালেন্স কমিশন করবে না। কথাগুলো খেয়াল রাখবেন। তাহলে তারা বাংলাদেশ সরকারের কাছে যে অনুমতি দিয়েছিল ১৯৭৫ সনে, এপ্রিলের ২১ তারিখ থেকে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত সেই যে ৪১ দিনের চুক্তি, তারপরে তারা বলছে আমরা এটা কমিশন করছি না, এটা হলো টেস্টিং। তারপরে এর মধ্যে সরকার পরিবর্তন হলো, এই জন্য পরের বছর ১ জানুয়ারি থেকে তারা টেস্টিং নয়, পুরোপুরি পানি প্রত্যাহার কমিশন করলো এবং পানি প্রত্যাহার করলো। এই তথ্য সত্য কিনা? যদি সত্য হয় তাহলে সেই অবস্থায় বাংলাদেশের যে কোনো নাগরিকের কর্তব্য কি? বাংলাদেশ তখন যে সরকারের ছিল সেটা হলো একটা রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী সরকার, একটা না একাধিক অভ্যুত্থান পরবর্তী ৪-৫টা অভ্যুত্থান হয়েছে। ৭ নভেম্বরের ঘটনা ঘটে গেছে। তারপরে যে সামরিক সরকার, সেখানে তখন ৩ জন উপপ্রধান সামরিক এখানে মন্ত্রণালয়ের আরো কথা আপনাদের বলতে হয়, না বললে অন্যায় হবে। আপনারা জানেন ১৯৭৬ সালে কি কি ঘটেছে ঘটনা। ৭৫ সালে অনেক ঘটনা ঘটেছে। ৭৬ সালে যখন বারাকার পানি প্রত্যাহার চলছে তখন ঢাকায় ৭ই মার্চ লক্ষ্য করেন সবার উদ্যানে প্রথম মিলাদুন নবী উদযাপিত হচ্ছে সিরাত মাহফিল নামে, এবং সেইখানে উপপ্রধান সামরিক আইন প্রশাসকের একজন এমএজি তাওয়াবিয়া ভাইস মার্শাল প্রধান অতিথি হয়েছেন। অধ্যাপক আবুল ফজল সেখানে অতিথি হয়ে এসেছেন, যেটা আনন্দসভা বাঙালি মুসলমানের মন নামক প্রবন্ধ লেখার উপলক্ষ। কারণ না হলেও তখন ১৯৭৬ সালের ৭ই মার্চ লক্ষ্য করেন সেখানে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করা হয়েছে দাবি করেছেন কেউ কেউ। মোহাম্মদ ভারতী তার বিরুদ্ধে বিবৃতি দেন নাই, দিয়েছে। মোহাম্মদ ভারতীকে এই সমস্ত লোককে কেটে বিদায় করতে হবে বাংলাদেশ থেকে। তাই মোহাম্মদ ভারতীকে এইটা সামরিক সরকারের একাংশের পৃষ্ঠপোষকতায় হয়েছে। আমাদের আরো তথ্য দিই। এই জন্য জিয়াউর রহমান সাহেব মহাক্ষুণ্ণ হন এবং তখন যারা এমএজি তাওয়াফকে সামনে দিয়ে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করার চেষ্টা করছিলেন তাদের বিরুদ্ধে এমএজ খান এবং জিয়াউর রহমান মিলে এমএজি তাওয়াফকে ডেকে রাষ্ট্রপতি ভবনে সুটকেস নিয়ে আসবেন, এখন বিমানে ওঠেন। ৩০ এপ্রিল তাকে জার্মানি পাঠিয়ে দেওয়া হয় তার সুটকেস দিয়ে। উনি একজন ভালো বৈজ্ঞানিক ছিলেন এবং পরে উনি ন্যাটোর বৈজ্ঞানিকদের প্রশিক্ষণ দিতেন। এটা ১৯৭৬ ঘটনা। এই সময় তখন ৩০ এপ্রিল চলে গেলেন। মে মাস তার পরবর্তী ঘটনা আমি বলছি। বাংলাদেশ raised the issue at the Islamic Foreign Ministers Conference at Istanbul in May 1976. At the Colombo Summit, আমি সম্পর্কে বলি সময়ের জন্য, কলম্বোতে একটা সামিট দেওয়া হয় United Nations Secretary Secretary non-Iranian countries in August 1976. জোট মেনে রাখতো যাতে কোনো সম্মেলন হয় কলম্বোতে শ্রীলঙ্কা ওই বছরের অগস্ট মাসে। সেগুলো বাংলাদেশি কথা বলে মানে তৃতীয় পক্ষের কথা যদি আসে, তারপরে গেল at this 31st session ৩১ মানে ১ এবং ৩০ অধিবেশন জাতিসংঘে of the United Nations in September 1976। দেখেন একই বছরে এপ্রিলে সরকারের মধ্যে একটা মিনি অভ্যুত্থান হয়ে গেছে। ৩ জন উপপ্রধান সামরিক আন্দোলনের একজনকে বহিষ্কার করা হয়েছে মতদ্বৈধতার কারণে। জিয়াউর রহমান এখন বলতে দোষে নাই, মধ্যবর্তী উনি ওনাকে বের করে দিলেন
এবং তারপরে তিনি ইসলামিক স্টেটের কনফারেন্স ইস্তাম্বুল গেলেন, সেখানে এটা তুললেন। 3 মাস পরে আগস্টে কলম্বোতে এই কথা তুললেন। তারপরে নভেম্বরে মানে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে তুললেন। নভেম্বরে জাতিসংঘে একটা প্রস্তাব আসলো, বলা হলো ভারতের কোনো দেশ মানে India cannot afford to be identified as a rogue state or as a tyrant big brother in the neighborhood. এই জন্য ভারতকে জাতিসংঘ বললো আপনি বাংলাদেশের থেকে মীমাংসা করেন। তারপরের বছর মার্চ মাসে ভারতের সরকার পরিবর্তন হলো। ইন্দিরা গান্ধী তখন ইমার্জেন্সি গভর্নমেন্ট বাতিয়ে আবার ইলেকশন দিলেন। সেই ইলেকশনে তিনি সুন্দরভাবে পরাজিত হলেন এবং পরাজয়ের পরে মোরারজি দেশাই তিনি পূর্ণ কংগ্রেস নেতা, তিনি আসাম থেকে আপনার দেশাই হচ্ছে আপনার মহারাষ্ট্রের লোক, তিনি একটা ক্ষমতা দখল করলেন এবং তার কোয়ালিশন গভর্নমেন্ট, সেই জন্য তিনি জগজীবন রাম যিনি দলিতের নেতা, আগে তিনি কংগ্রেসে ছিলেন, অর্থাৎ এটা আমরা কংগ্রেস নেতৃত্ব, তিনি ইন্দিরা গান্ধীর বাইরে আছি, তাই বাংলাদেশ চুক্তি করলেন। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, এখন যারা বলছেন মাস শুনে তিনি বলেন আমরা ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার জন্য ভারতের জনগণের কাছে আহ্বান জানাই। আমরা বাঁধতে যাব, আমরা ফারাক্কা করতে যাচ্ছেন, তারা প্রজাতিদের মনোভাব থেকে যুদ্ধ করতে তিনি জনগণকে সীমান্ত আহ্বান করবেন। কানসার পর্যন্ত যাওয়া প্রতীকী, আমাদের কথাটা বলতে হবে মানুষের ভাষা হচ্ছে প্রতীকী ভাষা। মৌলানা ভাষার এই পরে এখন আমি বিশ্লেষকদের দেখা যাচ্ছে রাকেশ তিওয়ারির লেখা থেকে বলছি ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকিলি অফ বোম্বে, এই কথা উনি বলছেন মৌলানা ভাষানের এই আন্দোলনের পরে মোরারজি দেশাই সরকার ওই এগ্রিমেন্টে যেতে বাধ্য হয়। এটা অর্থাৎ এটা আংশিক সাফল্য। রাজনীতির কূটনীতির ক্ষেত্রে আপনার আংশিক সাফল্যকে আপনি উপেক্ষা করতে পারেন না। একটা কথা আছে না, রায় দিয়ে দেয়, মৌলানা ভাষানের রায়ের সূচনা করেছিলেন। এই রান্নায় এই যে কালচার হইতে দুধের মধ্যে ধীরে দই হয়ে যেত, আমরা এটা পাইনি, এটা অন্য প্রশ্ন। মৌলানা ভাষানের এই দাবি সম্পূর্ণ বৃদ্ধা যায়নি। তারপর তো জিয়াউর রহমান সাহেব নিহত হলেন 31শে মে, আপনার তারিখগুলো জানেন। এরশাদ সাহেব ক্ষমতা, যে সমস্ত সরকার জনগণের সমর্থন যারা ক্ষমতায় আসে তাদের স্বাভাবিকভাবে দুর্বলতা থাকে, এটা বলার কোনো দরকার নাই। তখন তাদের সন্তুষ্ট থাকতে হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং আবার বাড়ানো হলো 88 পর্যন্ত। তারপরে বিরাট বন্যা হলো বাংলাদেশে। আর একটা ভূগোল সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করিনি, কারণ আপনারা আমাকে ভালো জানেন। চর্বিতে চর্চা করে লাভ নাই, মায়ের কাছে মামাবাড়ির গল্প করে লাভ নাই, তবু আপনারা জানেন ভূগোলগুলো কি কি সংক্ষেপে। এখন হাইড্রোলজি, আমাদের পানির উপরের প্রবাহ কমে গেছে, আপনাদের পদ্মাতে চর পড়ছে, প্রবাহ কমে গেছে, গতি কমে গেছে, এবং কোন কোন নদী শুকিয়ে পড়বে। গড়াই নদী প্রায় অনেকে ভবিষ্যৎবাণী করছে মারা যাবে, মারা যাওয়া মানে উত্তর পূর্বাঞ্চল মরুভূমি হবে, এটা আমরা জানি। আর একটা সাক্ষ্য কি, গ্রাউন্ড ওয়াটার লেভেল গড়ে, আমি বলছি এটা 10 বছর আগের হিসাব, গড়ে 8 থেকে 3 ফুট নেমে গেছে, গড়ে 5 ফুট হয়েছে, কোথাও 8 ফুট, কোথাও 8 ফুট। পানির লেভেল একোয়াফা নিচে নেমে গেছে, উপরেরটা নিচে। এইটাও কিন্তু মারাত্মক দুঃসংবাদ। মরুভূমিকরণের পথে ইংরেজিতে বলে ডেজার্টিফিকেশন, তাই না? আমাদের আরেকটা খারাপ প্রভাব হচ্ছে কি, ইনফ্যাক্ট ইনক্রিজ ইন স্যালারিটি। লবণাক্ততা এত বৃদ্ধি পেয়েছে নদীতে, যতই এখান থেকে ফ্রেশ ওয়াটার কম যাবে, যেই দাবিতে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য তারা দ্বিতীয় দাবি তুলেছে, যেটা হচ্ছে লবণাক্ততা কমানোর জন্য। লবণাক্ততা কিন্তু খারাপ নয়, আমাদের চেহারা যদি সৌন্দর্য না থাকে বলে চেহারা লাবণ্য নাই, মানে তরকারি যখন রাঁধবে তার যদি লবণ না দেয় তরকারি স্বাদ হয় না। এই জন্য সবগুলো তৈরি হচ্ছে লাবণ্য। চেহারা করে খুবই সুন্দর, একদম ফ্যাকফ্যাকে, কিন্তু চেহারা লাবণ্য নাই। কিন্তু এই লবণ আপনার জন্য বিষাক্ত হয়ে যায়, বিশেষ করে আমাদের মতো যারা উচ্চ রক্তচাপের রোগী, তারা বেশি লবণ খেলে তাদের রক্ষা পেতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন এই রক্ষা পাওয়ার অবস্থা। ইংরেজিতে লিখতেছে একটা জায়গায়, Bangladesh claimed that since the late 1970s, the southwest region has been facing the critical problem of salinity intrusion from the Bay of Bengal as a result of the reduction of freshwater supply. আর এই আরেকটা প্রভাব কি, আগে বলা হয়েছে পাকিস্তান আমলে ভারতের দলিলগুলিরা প্রকাশ করেন, আমাদের বুদ্ধিজীবীদের কাজ ছিল এই দলিলগুলি পাঠ করা। আমি বাংলাদেশ সরকারের কোনো উচ্চ পর্যায়ের অফিসারদের সহযোগিতায় অনেকগুলো দলিল পেয়েছি, মানে যারা বাংলাদেশ দিল্লিতে অনেক কাজ করেন, আমার বন্ধু অনেকে ছাত্র আছেন, এই থেকে আমি অবাক। এগুলো তথ্যের মধ্যে আগে ভারত সরকার বলতো
পূর্ব পাকিস্তানে কোনো সেচ প্রকল্প নাই, সুতরাং এই পানি তাকে প্রভাবিত করবে না। একমাত্র উল্লেখ করতে পরিকল্পনা করা। কিন্তু বাংলাদেশের জমি সেচ নির্ভর, যদি পদ্মার পানি কমে যায় অন্যান্য তার সমস্ত শাখা নদীর পানি কমে যাবে এবং সেচ ব্যাহত হবে। এটা আরেকটা প্রভাব, আমাদের ইরিগেশন ব্যাহত হচ্ছে। আমাদের কত শস্য কমে গেছে তার একটা হিসাব আপনাদের দিই যে বাংলাদেশ reported that Indian diversion of water has resulted in a loss of rice output of 2,36 ton in 1976 alone. 1976 সালে 2.5 লক্ষের কাছাকাছি টন, একটা মিটার নয়, 2 লক্ষ নয়, 2.5 লক্ষ টন, 2,36,000 টন বাংলাদেশের চাল উৎপাদন 1976 কমে যায়। এখন যে আমরা বলছি বাংলাদেশে হাইব্রিড ইত্যাদি করে খাদ্য সংকট হচ্ছে, মাঝে মাঝে প্রশ্ন খাদ্য আমদানি করতে হবে, বাংলাদেশে খাদ্য রপ্তানি করতে হচ্ছে কিভাবে? খাদ্য রপ্তানি এখন করতে পারে, কিন্তু সেটা পদ্মার পানির মতো নদীর পানি শুকিয়ে গেছে, বাংলাদেশকে খাদ্য আমদানি করতে হবে, অর্থাৎ আপনাকে কম উৎপাদন করতে হবে, তখন আপনাকে আমদানি করতে হবে। আর এখন মনে করেন পেঁয়াজ উৎপাদন করতে পারছি না, বাংলাদেশে এরকম। আচ্ছা, আগে বলি আরেকটা বড় প্রভাব হচ্ছে আমাদের বন্যা। 1978 সালে 27 বড় বন্যা হলো। এটা হচ্ছে আপনার এটাকে বলে আমরা ভাতে মারবো না, বলা যায় না আমরা হাতে মারবো না, আমরা ভাতে মারবো, পানিতে মারবো। এটা ভাতে এবং পানিতে মারা। দেখা যাচ্ছে 1948 বন্যার পর যে কোনো লোকই দেখবে, আকাশ থেকে দেখলেও এবার আমাদের জমিতে একটা বড় কারণ প্রয়োজনে অতিরিক্ত পানি তারা ছেড়ে দিতে পারবে। কারণ কপিল ভট্টাচার্য আবারও তার নাম নিচ্ছে, তিনি বলেছিলেন পাটনা শহর ডুববে যদি আপনি পাটনা বান করেন। এখন সেটা যে আওতায় এসেছে, তারা পানি প্রত্যাহার করতেছে সেচের জন্য, কিন্তু অতিরিক্ত সঞ্চয়ের কারণে সেখানে চল পড়ে যাচ্ছে। এখন সেখানে নদীর কোন থেকে ভাঙবে, কোন থেকে চল করবে, এইটা কোনো ইঞ্জিনিয়ারিং মডেল এখনো কিন্তু তার স্থির করতে পারেনি। এই জন্য হাইড্রোলজি, আপনার গ্রাউন্ড ওয়াটার, হাইড্রোগ্রাফি আপনি যেভাবে দেখেন, আপনার স্যালারিটি, তারপরে বাঙালি না বলে পাচ্ছি না, ইরিগেশন এবং পরিশেষ হচ্ছে এই প্লানিং। আমরা অন্তত 5টা কথা আমি যেটা বললাম, বাংলাদেশের এই দাবিগুলোকে ভারত কিভাবে অস্বীকার করেছে এটা বলার জন্য আমি বলছি আমাদের সার্ভিসের প্রতি সরকার কি বলে তোমাদের এগুলো তো আন্দা, এগুলো বৈজ্ঞানিক সমর্থিত তথ্য নয়। যেটা জয়েন্ট রিভার কমিশনের অন্যতম প্রশ্ন ছিল যে পরস্পরের মধ্যে আমাদের তথ্য সরবরাহ করা হবে, মানে অর্থাৎ কত পানি কিসে প্রবাহিত হচ্ছে কোন পয়েন্টে, এবং আমাদের এই স্যালারিতে কত প্রভাব হচ্ছে তারপর কিন্তু তোমাদের এখন একটা জিনিস তারা স্বীকার করেছে, সুন্দরবনের যে অবনতি, সে একবার আমাদের নেভিগেশন, এই নদীগুলো যে আমাদের নৌযোগ তারা আসলে যেগুলো আমি সুন্দর দেখি নৌকা এখন ইঞ্জিন নৌকা দিয়ে চলতেছে। বলা রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনী লিখেছেন, এই যে ভারত পদ্মা তিনি সন্ধ্যা থেকে পালতোলা নৌকায় পার হচ্ছেন এই 5 নয়, এখানে পদ্মা ব্রিজ রয়েছে, কথায় কথায় বলছে সেই জিনিস এখন আর নাই। রবি বাবু তার বাবাও যদি দেখতেন যে এই কথা সেই কথা নয়, এটা হচ্ছে প্রভাবের মধ্যে একটা পড়ে, কিন্তু এটা তো একমাত্র প্রভাব নয়, এটা জনজীবনের প্রভাব করবে। কিন্তু আমরা যে টাকা দিচ্ছি আমাদের লবণাক্ততার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে, পানি গ্রাউন্ড ওয়াটার এত নিচে নেমে গিয়েছে, আমাদের সুন্দরবনের এই যে অববাহিত যে নৌকা চলাচলের পথ, এখন তো তারা আমাদের স্টিমার চালু করতে যাচ্ছে কানেক্টিভিটির জন্য, পরিকাঠামো তৈরি হয়েছে তখন, এর আগে কিন্তু পদ্মা ছিল না। এগুলো সব অসমর্থিত কতগুলো অনুমান, কপিল ভট্টাচার্যের কথার সাথে তার সাথে কোনো মিল হয় না, বরং বিরোধ হয়। রিচার্ড লিটন নামক একজন আমেরিকার ইতিহাসের অধ্যাপক আমাদের হাইড্রোলিক ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্যের বেশি জানে, এটা আমাদের উপর বিশ্বাস করতেছে। আমি আমার কথাতে আপনার অনেকে চমকিত হচ্ছে না, বলেন আসলে মনে হচ্ছে নতুন কথা কি বললো, আমি নতুন কিছু বলি নাই। কপিল ভট্টাচার্যের কথাটা আপনাদের সামনে বিনীতভাবে পেশ করলাম, অনুসন্ধান করে দেখেন। এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য পণ্ডিত আছেন তাদের কাছে ধন্যবাদ হলো কপিল ভট্টাচার্যের লেখাগুলি পড়ে, তার অনেক প্রবন্ধ আছে যেগুলো পাওয়া যায় ইংরেজিতে বিভিন্ন জার্নালে লেখা, জিওগ্রাফিক্যাল জার্নাল, হাইড্রোলিক জার্নালে। তিনি লোয়ার রিস্ক অফ হুগলি কলকাতা বন্ধ রক্ষা করতেন, তিনি কলকাতা বন্ধ রক্ষা করতে চেয়েছিলেন, এটা ভুল বুঝবেন না, কিন্তু ভাগীরথী যে এই পদ্মার পানি নিয়ে করা যাবে না, এগুলো নতুন সমস্যা তৈরি করবে। আমি আবার বলছি, পশ্চিম লোকের জন্য সে বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আমি এখন দাবি করছি তার এই কথা এই 60-70 বছর পরে
অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কাজে এখন আমাকে বন্ধু জিজ্ঞাসা করেছেন যে করুন না আসছিলেন মানে আমরা কি খাবার ভেঙে দিতে পারি না? আমরা ভেঙে দিতে পারি, ভারতের জনগণই ভাঙতে পারে এবং ভারতের জনগণ এটা ভাঙার দাবি তুলেছে অলরেডি। আমি ভারতের যে পণ্ডিতদের লেখা আমি করেছি, পশ্চিমবঙ্গের এক ভদ্র মহিলার নাম জেমিনি মুখোপাধ্যায়, এই যে ভারতের ইতিহাস কংগ্রেসের প্রবন্ধ লিখেছেন, যে ভদ্র মহিলা বলছেন এটা ভাঙিয়ে দেওয়ার দাবি পর থেকে আমি আপনাদের যারা পড়তে চান তাদের জন্য বলছি। 2011 में लिखते फराक बना a review from the Hindu Bangladesh perspective after 36 years এখন আমরা after 48 years মানে অপারেশনের পর থেকে মৌলনা ভাষণ থেকে এই জন্য মৌলনা ভাষণের মূল সম্পূর্ণ প্রকাশ করানোর বিদ্যা আমার নাই। আমি বললাম আমি কোন বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন ছাত্র হিসেবে আমার সবসময় মনে হয়েছে এই বিষয়টা বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজের আরো দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল এবং এই যে শুধুমাত্র চোখে কোন অস্ত্রপাত না করে বুদ্ধির সাথে কাজ করা দরকার। কাজটা কি? সারা পৃথিবীর কাছে বিষয়টা তুলে ধরা, কিন্তু তার প্রাথমিক কর্তব্য হচ্ছে আগে আমাদের জনগণের কাছে তুলে ধরা এবং ভারতের জনগণের কাছে তুলে ধরা। আমাদের ভারত আমাদের প্রচার করতে দেবে না, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করা ছাড়া ভারতীয় জনমত আজকে বদলাচ্ছে, কিন্তু আমাদের আবেদন নিবেদনের পরিপ্রেক্ষিতে নয়, অথবা আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদের নিজেদের প্রয়োজনে। এখন পশ্চিমবঙ্গের শত শত বুদ্ধিজীবী বলছেন, সবাই না বললেও, যে এটা বিপর্যয় টেনে আনছে। বিহারে ফ্লাড হচ্ছে, আমার কাছে যে আর্টিকেলগুলো আমি আপনাদের দেখি, যার আর্টিকেলের হেডলাইন বলি তারপরে দেখতে পাবেন। একটা আমাদের যে পত্রিকা বেরিয়েছে, এটা আমাদের পত্রিকার নাম হলো মানে ইন্ডিয়ান পত্রিকা স্ক্রলে, কালকে মাহমুদকে দেখাতে চেয়েছিলাম, এটা পাওয়া গেছে। আর্টিকেলটা হচ্ছে, এটা বলছে ওভার 50 years ago 50 বছর আগে Bengal chief engineer, Bengal West Bengal chief engineer predicted that the Farakka dam flood Bihar. এটা হেডলাইন, কিন্তু ভিতরে অনেক কথা আছে। এটা হলো ইউটিউবের হেডলাইনের মতো, ভিতরে এক কথা বাইরে এক কথা, ভিতরে আরো ভয়াবহ। It will not only flood Bihar, it will destroy West Bengal. এবং মজার ব্যাপারটা জানেন, উনি যখন মার্কিনের বিরুদ্ধে করলেন তখন তাকে কি বলা হলো? স্পাই অফ পাকিস্তান। এখানে আছে অর্থাৎ কপিল বাবুকে বলা হচ্ছে, যিনি পরবর্তীকালে এফপিডিএফ এর প্রেসিডেন্ট হিসেবে জীবনযাপন করেছেন, নকশালের মারা গেছেন 75 বছরে। ওনার পক্ষে বলি, Bhattacharya's report was a landmark publication. It was the first scientific breakdown against the logic of large dams in general and of the Farakka in particular. The পুরস্কার শুরু তাকে বলা হলো, Bhattacharya's relations with the West Bengal government were perhaps not as strong. He was told to spy Pakistan কোথায়? ভারতের পার্লামেন্টে। এবং তিনি বাধ্য হলেন পদত্যাগ করতে। আমি এই জন্য বলছি, মৌলানা ভাসানীকে মানে দেখো সাম্প্রদায়িক মৌলবাদী বলা এমন বিষয় উনি, আমি মনে করি মৌলানা ভাসানী যে পদ নিয়েছিলেন, ইন্দিরা গান্ধীকে চিঠিতে লিখেছিলেন, যেটা আজাদ খান বাহিনী উল্লেখ করেছেন। ইন্দিরাকে বলেছিলেন তুমি এসে দেখে যাও আমাদের উত্তরবঙ্গে কি দরকার হয়েছে। ৭৬ সনের মে মাসে তিনি বলছেন যে তুমি এসে দেখে যাও। ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে না, নিখিলের এসে দেখে যা আমি কিরকম ভাবে বেঁচে আছি, সেরকম ভাবে বলে তুই এসে দেখে যা আমি তো দাদার সাথে রাজনীতি করেছি, তো বাবার সাথে রাজনীতি করেছি। তাহলে মহাশয় আপনি ভুল করছেন, আমার বাংলাদেশে কোনোদিন বঞ্চিত করবো না। তিনি বঞ্চিত করছেন, তার মানে বঞ্চিত করবো না বলে আমার একমাত্র সেখানেও তিনি পার্লামেন্টের যে মন্ত্রী সাহেবকে বলেছিলেন 1967 সনে, ইন্দিরা গান্ধী 1976 সনে, এই কথাই পুনরাবৃত্তি করে বলছেন আমাদের একমাত্র উদ্দেশ্য কলকাতা বন্দরকে বাঁচানো। আমার মনে হয় এই বিষয়ে যারা মাঠে আন্দোলন করবেন, ফরিদ সাহেব, নুরুল সাহেব, আপনাদের শুভকামনা করি। আর যারা আন্দোলন করবেন, আমরা যেটুকু বুঝি সেটা বলা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি, সেটা আমরা বলার চেষ্টা করি। তিনি অনেক দেখেছি তার প্রাক্তন দেশবাসী, তার প্রাক্তন প্রজারা বড় কষ্ট পাচ্ছে, এই জন্য তার হৃদয়ে কিছু দয়ার সঞ্চার হয়েছিল। তিনি দেবগড়ের সরকারকে বলেছিলেন ওদেরকে দিয়ে দাও 34,000 সংস্কৃতি, মানে এইরকম একটা চুক্তিতে আসার জন্য তিনি কিছু অনুপ্রাণিত করেছিলেন। কথায় কথায় বলছি, এই দুই কথা মনে রাখা দরকার। সিকিমে যে পানি প্রত্যাহার করা হয় সেটা যদি আপনি বাদ দেন তাহলে তিস্তার কোনো সমাধান হয় না। পশ্চিমবঙ্গের পানি পর্যাপ্ত সাপ্লাই করেও বাংলাদেশের পানি পেতে পারত যদি ভারত সরকার সিকিম দখল না করত।
এই জন্য বলতে সমস্যার মধ্যে অনেক দিক আছে, তাহলে সমাধানটা কি? আপনারা আমাকে সমাধান চেয়েছেন, সমাধান হচ্ছে আমার মতে বাংলাদেশের মধ্যে যেটা হওয়া উচিত, এইটা হবে বহুপাক্ষিক সমস্যা। আমি বলবো চীন, ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ এবং ওয়াইনট পাকিস্তান। পাকিস্তানের শুধু তাদের সমস্যা আছে, মানে সেখানে বহু সংগঠিত অভিমান কিন্তু তাদের সম্বন্ধিত সমাধান হয়নি। তাহলে একটা যদি আমরা আঞ্চলিক সবার উপকারের জন্য করা হয়, তাহলে কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণ যা আছে সেটা সুপরিণত হয় এবং এই যে রিভার লিঙ্কিং প্রজেক্ট করা যায় না, প্রাকৃতিক নদী এখন বলতে প্রাকৃতিক নদীর বিরুদ্ধে যে তাদের বিদ্রোহ, সেটা অন্য না। এখানে আরেকটা শব্দের কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে ন্যায্য দাবি এবং স্বাভাবিক দাবি। পদ্মার পানির আমরা এখন বলি আমাদের ন্যায্য হিসেবে দিচ্ছে না, এটা কিন্তু একটু যুক্তির দিকে একটু ভুল। ভারত দাবি করছে তাদের ন্যায্য হিসা, আমাদের হচ্ছে আমাদের স্বাভাবিক পানি প্রবাহিত হতে হবে, আমাদের ন্যাচারাল রাইটস। এই জন্য আন্তর্জাতিক আইনের ভাষায় বলে এটা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। দেশকে ভাগ করা যায় রাজনৈতিক ভাবে, কিন্তু ভৌগোলিক ভাগ করা যায় না, নদীর প্রবাহকে ভাগ করা যায় না। এখন কথা কথা মাঝে মাঝে উল্লাস প্রকাশ করে আমাদের আনন্দবাজার প্রতি কবিরা বলেন না, বাংলাদেশ ভাগ হয়নি, হয়ে গেছে ভুল, শুধু ভাগ হয়নি নজরুল এরকম কবিতা বলো না আমাদের মধ্যে। এই যে ভুয়া, এর মধ্যে কুমির রাষ্ট্র গঠন, কুমিরের মায়ের কান্না মাছের জন্য তা বোঝা যায় যে সব ভাগ হয়েছে, বাংলাদেশ ভাগ হয়নি, সব ভাগ হয়েছে, নজরুল ইসলাম ভাগ হয়নি, এইটা তারা বলে। কিন্তু তার মর্ম কি? মর্ম হচ্ছে যে পানি ভাগ করা যায় না। পানি যেভাবে প্রবাহিত হয়, আপনি ন্যায্য ব্যবহার করার জন্য পানি উত্তোলন করতে পারেন যেটুকু দরকার, কিন্তু বাঁধ দিয়ে অপরের পানি আপনি বাঁধ দিয়ে নিজের পানিকে ব্যবহার করতে পারেন না। দুর্ভাগ্যবশত ভারত সেটা করছে, শুধু ভারত না, পৃথিবীর বহু দেশ করছে। আপনার মনে প্রশ্ন তো তার প্রশ্নটাকে এই জন্য আপনার তুরস্ক কেন এই আন্তর্জাতিক কনভেনশনের পক্ষে ভোট দেয় না, বিরোধিতা করেছে। চীন কেন করেছে? সেগুলি একই জন্য এটা জাতীয় স্বার্থগুলো আছে। এটা অনেকে নাম দিয়েছে, এটার নাম ওয়াটার ন্যাশনালিজম। আরো বড় রকম ন্যাশনালিজম আছে, তবে এই ন্যাশনালিজম হচ্ছে অত্যন্ত জঘন্য রকমের ন্যাশনালিজম। এটা শুধুমাত্র প্রকৃতিকে ধ্বংস করে না, এটা মানুষকে প্রকৃতির অংশ হিসেবে মানুষকে উৎখাত করে। এটা ভারতকে এই পরিকল্পনা নিতে পেরেছে, এটা ভাবতে অবাক হয়। কিন্তু আমরা কি ছেড়ে দিতে পারি? না, আমার মনে হয় আমাদের শেষ রক্ত